জুন মাসের দাবদাহের মধ্যাহ্নকাল ছিল। সূর্য যেন আগুনের গোলা উগড়ে দিচ্ছিল এবং রাস্তাঘাটগুলো গরম লোহার চুল্লির মতো তপ্ত হয়ে উঠেছিল। শহরের সবচেয়ে জনাকীর্ণ চত্বরে ট্রাফিক লাইট লাল জ্বলছিল এবং যানবাহনের এক লম্বা সারি নীরবে সবুজ আলোর অপেক্ষায় দাঁড়িয়েছিল। এই সারির মাঝামাঝি অবস্থানে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম সাহিবা রোজিনা তার অফিসিয়াল গাড়িতে বসেছিলেন। গাড়ির এসি বাইরের উত্তাপকে ভিতরে প্রবেশ করতে বাধা দিয়ে যাচ্ছিল, কিন্তু রোজিনার মনোযোগ বাইরের জগতেই নিবদ্ধ ছিল। তার ধারালো দৃষ্টি সর্বদা চারপাশের পরিবেশকে পর্যবেক্ষণ করে চলত। এটি তার অভ্যেসও ছিল এবং তার পদমর্যাদার প্রয়োজনও। ঠিক তখনই তার চোখ পড়ল এক যুবকের উপর। বয়স যা প্রায় 20 থেকে 21 বছর হবে। দুর্বল শরীর, কিন্তু গঠন থেকে শক্তপোক্ত মনে হচ্ছিল। সে ছেঁড়া পুরনো পোশাক পরেছিল এবং গাড়িগুলোর মধ্যে ঘুরে ঘুরে ভিক্ষা চাইছিল। প্রথম দর্শনে সে একজন সাধারণ ভিখারির মতোই লাগল, কিন্তু কিছু একটা ছিল যা তাকে অন্যদের থেকে পৃথক করছিল। সে তার মুখ একটা পুরনো রুমাল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছিল, যেন সে কারু সাথে চোখ মেলাতে চায় না। যখন কোনো গাড়ির কাঁচ নামিয়ে তাকে টাকা দিতে অস্বীকার করা হতো, তাহলে সে তর্ক করত না, দুবার হাত পাতত না, শুধু চুপচাপ মাথা নিচু করে এগিয়ে যেত। তার আচরণে একটা অদ্ভুত ধরনের দ্বিধা এবং লজ্জা ছিল। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই যুবক পেশাদার ভিখারি নয়। হয়তো তার ভিক্ষা চাওয়ার কোনো অভিজ্ঞতা নেই, অথবা কোনো খুব বড় বাধ্যতা তাকে এই গরম রাস্তায় টেনে এনেছে। রোজিনা একজন অভিজ্ঞ এবং বোঝাপড়া প্রশাসক ছিলেন। তিনি তার চাকরিতে হাজারো মুখ পড়েছিলেন। এই যুবকের চোখে তাকে অসহায়ত্ব তো দেখা গেল, কিন্তু সাথে একটা আত্মসম্মানের আভাসও ছিল, যা ভিক্ষুকদের মধ্যে খুব কম দেখা যায়। এই বিপরীতধর্মিতা রোজিনার মনে একটা প্রশ্ন হয় বসে গেল। আসলে এই যুবকের গল্প কি? তিনি মনে মনে ভাবলেন। যত তাড়াতাড়ি সিগন্যাল সবুজ হলো, গাড়িগুলো ধীরে ধীরে চলতে শুরু করলো। রোজিনা তার ড্রাইভারকে নির্দেশ দিলেন, গাড়ি পাশে লাগাও এবং সেই যুবকের উপর নজর রাখো। ড্রাইভার তৎক্ষণাৎ আদেশ পালন করল। রোজিনা গাড়ি থেকে নেমে এবং কিছু দূরত্ব রেখে সেই যুবকের পিছু নেওয়া শুরু করলেন। তিনি তার ওড়না মাথায় ভালো করে জড়িয়ে নিলেন, যাতে কেউ তাকে চিনতে না পারে। যুবক এগিয়ে যেতে থাকল। কিছুক্ষণ পর সে একটা দামি গাড়ির কাছে গিয়ে হাত পাতল। গাড়িতে বসা একটা ধনী ব্যক্তি কাঁচ নামিয়ে তার উপর চেঁচালো, সরে যা এখান থেকে, লজ্জা হয় না ভিক্ষে চাইতে? যা কোনো কাজকর্ম কর। এই কথা কোনো তীরের মতো যুবকের বুকে বিঁধল। তার চোখে জল এসে গেল। সে কিছু বলল না, শুধু মাথা ঘুরিয়ে এবং দ্রুত পায়ে এগিয়ে চলল। রোজিনা পিছনে দাঁড়িয়ে এইসব দেখছিলেন। তার হৃদয় সেই যুবকের জন্য গলে গেল। কিছুক্ষণ আরও চলার পর যুবক একটা ছোট মুদির দোকান থেকে কিছু আটা কিনল। তার কাছে হয়তো এতটাই টাকা জমা হয়েছিল। তারপর সে একটা গলিতে ঘুরে গেল এবং তার বাড়ির দিকে চলতে লাগল। রোজিনা নীরবে তার পিছনে চলতে থাকলেন। তিনি দেখতে চাইলেন যে এই রহস্যময় যুবক ফাঁকে কোথায়। যুবকটি একটা পুরনো কিন্তু পরিষ্কার কলোনিতে একটা বাড়ির ভিতরে চলে গেল। রোজিনা এটা দেখে অবাক হয়ে গেলেন। সেই বাড়ি কোনো ভিখারির মতো লাগছিল না। দোতলা পুরনো, জরাজীর্ণ ছিল, কিন্তু ভালো করে তৈরি ছিল। বাইরে একটা ছোট বাগানও ছিল, যাতে কিছু গাছ লাগানো ছিল। এটা কিভাবে সম্ভব? একটা যুবক যে দিনে ভিক্ষে চায়, সে এত ভালো বাড়িতে কিভাবে থাকতে পারে? রোজিনার মাথায় প্রশ্নের ঝড় উঠে দাঁড়ালো। রোজিনা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলেন, সেই বাড়িকে দেখতে থাকলেন এবং তারপর তার গাড়ির দিকে ফিরে এলেন। সেই রাত রোজিনা ঘুমোতে পারলেন না। তার চোখের সামনে বারবার সেই যুবকের মুখ ঘুরছিল, তার নিচু দৃষ্টি, তার অশ্রু এবং তারপর সেই সুন্দর বাড়ি। একটা ডিএম হিসেবে তিনি অনেক জটিল কেস সমাধান করেছিলেন, কিন্তু এই যুবকের গল্প কোনো অসমাধিত রহস্যর মতো তার মনে আটকে গেল। তিনি জানতেন যে এই রহস্যকে সমাধান করার জন্য তাকে নিজে কিছু করতে হবে। তিনি একটা সিদ্ধান্ত নিলেন, এমন একটা সিদ্ধান্ত যা তার দায়িত্বর থেকে বেশি তার ভিতরের মানবতার সাথে জড়িয়েছিল। পরের সকাল শহর এখনও পুরোপুরি জাগেনি। ডিএম সাহিবা রোজিনা তার বিলাসবহুল বাংলোর একটা ঘরে দাঁড়িয়েছিলেন। আজ তিনি তার রেশমি শাড়ির জায়গার একটা পুরনো ছেঁড়া সালোয়ার কামিজ পরেছিলেন। চুলগুলো ছড়িয়ে একটা নোংরা দুপাট্টা ওড়িয়ে নিলেন এবং মুখে হালকা ধুলো মাখিয়ে নিলেন। আয়নায় নিজেকে দেখে তাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস হলো না সে জেলার সবচেয়ে ক্ষমতাশালী মহিলা নয়, বরং একটা অসহায় ভিখারিনীর মতো লাগছিল। তিনি তার অফিসিয়াল গাড়ি এবং নিরাপত্তা কর্মীদের পিছনে ছেড়ে দিলেন এবং একটা অটোরিকশা নিয়ে সেই যুবক আকাশের বাড়ির দিকে চললেন। যখন তিনি সেই গলিতে পৌঁছালেন, তাহলে তার হৃদয় জোরে জোরে ধড়কছিল। কি তার এই পরিকল্পনা কাজ করবে? কি তিনি সেই যুবকের রহস্য জানতে পারবেন? তিনি বাড়ির দরজা টোকালেন। ভিতর থেকে কোনো শব্দ এলো না। তিনি দুবার সাহস করে দরজা আঘাত করলেন। কিছুক্ষণ পর দরজা খুলল এবং সামনে সেই যুবক আকাশ দাঁড়িয়েছিল। সে রোজিনাকে উপর থেকে নিচে দেখল এবং রুক্ষতার সাথে জিজ্ঞাসা করল, কে তুমি? কি চাও? রোজিনা তার কণ্ঠে পুরো অসহায়ত্ব ভরে বললেন,
আমি 3 দিন ধরে ক্ষুধার্ত আছি, কেউ এক লোকমা পর্যন্ত দেয়নি। ভগবানের নামে কিছু খাবার দাও। আকাশ তাকে অবাক চোখে দেখল, কিন্তু যখন তার দৃষ্টি রোজিনার চোখে পড়ল, তাহলে তাতে সত্যিকারের অসহায়ত্ব দেখা গেল। হয়তো সে তার অবস্থাকে বুঝতে পারত, কারণ সে নিজে ওই ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল। আকাশের কাছে বাড়িতে কিছু বিশেষ নেই, তবুও তার হৃদয় গলে গেল। সে বলল, ভিতরে এসো। রোজিনা বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ি ভিতর থেকে এতই পরিষ্কার ছিল যতটা বাইরে থেকে দেখা যাচ্ছিল। আকাশ তাকে রান্নাঘরে নিয়ে গেল এবং একটা প্লেটে 2 শুকনো রুটি এবং কিছু লবণ মরিচের চাটনি রেখে দিল। রোজিনা একটা টুকরো ভাঙলেন। রুটি খুব শক্ত এবং স্বাধীন ছিল, কিন্তু তিনি ভাবলেন যে যদি তিনি না খান তাহলে আকাশকে সন্দেহ হতে পারে। তিনি খুব কষ্টে একটা রুটি শেষ করলেন। রুটি খেতে খেতে তার দৃষ্টি ঘরের একটা কোণে পড়ল। সেখানে মোটা মোটা বইগুলোর একটা বড় স্তূপ রাখা ছিল। ইতিহাস, রাজনীতি, বিজ্ঞান, আইন, না জানি কি কি। এটা দেখে রোজিনার অবাক হওয়া আরও বেড়ে গেল। একটা ভিখারির এই বইগুলোর সাথে কি সম্পর্ক? তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন, তোমার মা বাবা নেই কি? তুমি এই বাড়িতে একা থাকো? এটা শুনে আকাশের মুখ মলিন হয়ে গেল। তার চোখে আবার সেই যন্ত্রণা এবং অশ্রু এসে গেল। সে নীরব থাকল, কিছু বলল না। রোজিনা বইগুলোর দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন, এই বইগুলো কার? আকাশ তবুও চুপ থাকল। কিছুক্ষণ পর সে বলল, তুমি রুটি খেয়ে নিয়েছ, এখন তুমি যাও, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। কিন্তু রোজিনার মনে ওঠা প্রশ্নের ঝড় শান্ত হওয়ার নাম নিচ্ছে না। তিনি যাওয়ার পরিবর্তে আর একটা চেষ্টা করলেন। কিন্তু আকাশ আবার বলল, আমার তোমাকে দেওয়ার জন্য আর কিছু নেই, এখন তুমি যাও, আমাকে কাজে যেতে হবে। রোজিনা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেমন কাজ? আকাশ অনিচ্ছার সাথে উত্তর দিল, আমি ইটের কারখানায় কাজ করি, সেখান থেকে যে টাকা আসে আমি সেই টাকার। বলতে বলতে আকাশ থেমে গেল। তাকে হয়তো এহসাস হলো যে সে একটা অচেনা ব্যক্তির সাথে খুব বেশি কথা বলছে। সে বলল, তুমি এইসব কেন জিজ্ঞাসা করছো? রোজিনা কাঁদার অভিনয় করে বললেন, আমার এই দুনিয়ায় কেউ নেই, এই দুনিয়া খুব নিষ্ঠুর। আমার কাছে 2 রাস্তা আছে, হয়তো আমি কোনো ভুল কাজ করি অথবা পরিশ্রমের রুটি খাই। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমিও পরিশ্রম করে টাকা উপার্জন করব এবং সম্মানের 2 শুকনো রুটি খাবো। আকাশ হৃদয়ের খুব ভালো যুবক ছিল, তাকে সেই অসহায় নারীর ওপর দয়া এলো। কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল, ঠিক আছে, তুমি আমার সাথে চলতে পারো। রোজিনা মনে মনে হাসলেন, তার পরিকল্পনা কাজ করল। এখন তিনি আকাশের সাথে থেকে তার সম্পর্কে সবকিছু জানতে পারবেন। দুজন পায়ে হেঁটে ইটের কারখানার দিকে চলল। সেখানে পৌঁছে রোজিনা দেখলেন যে কাজ কতটা কঠিন ছিল। গরম রোদে ইট তোলা, মাটি গোজানো। আকাশ তাকে হালকা কাজ দিল এবং বেশিরভাগ ভারী কাজ সে নিজে করছিল। সে বারবার রোজিনাকে বিশ্রাম করার জন্যও বলছিল। রোজিনা বুঝে গেলেন যে আকাশ বাইরে থেকে যতটা কঠোর দেখায়, ভিতর থেকে ততটা নরম হৃদয়। সন্ধ্যায় যখন মালিক দুজনকে তাদের মজুরির টাকা দিল, তাহলে আকাশ বলল, এখন তুমি যাও, আমাকে কোনো কাজে যেতে হবে। রোজিনা আবার কাঁদার নাটক শুরু করলেন। তিনি জানতে চাইলেন যে এমন কোন কাজ যা সে লুকোচ্ছে। তিনি ভাবলেন হয়তো এখন সে ভিক্ষা চাইতে যাবে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি কোথায় যাব? আমার কোনো বাড়ি নেই। তুমি চাও তো আমরা মজুরির টাকা ভাড়ার হিসেবে রাখো, শুধু আমাকে থাকার জন্য একটা ছাদ দাও, আমি তোমার জন্য রুটি বানিয়ে দেব। আকাশ কিছুক্ষণ চিন্তা করতে থাকল। তাকে একটা সঙ্গীর প্রয়োজন তো ছিল, যা তার একাকিত্ব ভাগ করে। সে রাজি হয়ে গেল। দুজন বাড়ির দিকে চলল। রাস্তায় তিনি কিছু রসদ কিনলেন। বাড়িতে পৌঁছে রোজিনা রুটি বানাতে লাগলেন এবং আকাশ তার বইগুলো নিয়ে পড়তে বসল। রুটি বানাতে বানাতে রোজিনা তাকে দেখছিলেন। সে পড়ায় এতই ডুবে গিয়েছিল যে তাকে দুনিয়ার কোনো খবর নেই। তার একাগ্রতা এবং পরিশ্রম দেখে রোজিনার মনে তার জন্য সম্মান আরও বেড়ে গেল। তাকে বিশ্বাস হয়ে গেল যে এই যুবকের রহস্য জরুর কোনো খুব বড় স্বপ্ন, যা দারিদ্র্য এবং অসহায়ত্বর আড়ালে চাপা পড়ে আছে। দিনগুলো কেটে যেতে লাগল। রোজিনা, যা এখন আকাশের জন্য শুধু একটা বাস্তুহারা নারী ছিলেন, তার জীবনের অংশ হয়ে গেলেন। দুজন সকালে ইটের কারখানায় কাজ করে এবং সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে। রোজিনা খাবার বানান এবং আকাশ পড়ায় ডুবে যায়। ধীরে ধীরে দুজনের মধ্যে নীরবতা ভাঙতে লাগল। আকাশ যা আগে কারোর সাথে কথা বলতো না, এখন রোজিনার সাথে তার দিনের সম্পর্কে, কাজের সম্পর্কে ছোটখাটো কথা বলতে লাগল। রোজিনার আশার থেকে তার একাকিত্ব কিছু কম হয়ে গেল। তাকে একটা বন্ধু মিলে গেল যার উপর সে বিশ্বাস করতে পারে, এবং হয়তো অজান্তেই দুজনের হৃদয়ে এক দুজনের জন্য একটা বিশেষ জায়গা তৈরি হতে লাগল। একটা সকালে ডাকপিয়ন একটা চিঠি দিয়ে গেল। সেই চিঠি পড়ে আকাশের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তার চোখে একটা এমন চমক ছিল যা রোজিনা আগে কখনো দেখেনি। এমন লাগছিল যেন তার কোনো খুব বড় ইচ্ছা পূরণ হয়ে গেল। রোজিনা জিজ্ঞাসা করার চেষ্টা করলেন, কিন্তু আকাশ শুধু এতটাই বলল, রোজ আজ খুব ভালো দিন, চলো কাজে চলি, দেরি হচ্ছে। সেই দিন আকাশ খুব খুশি খুশি কাজ করল।
সন্ধ্যায় বাড়িতে ফিরতে সময় সে তার মজুরির টাকা থেকে কিছু নতুন বই কিনল। রোজিনার মাথায় এখনও সেই প্রশ্নই ঘুরছে, আসলে সেই চিঠিতে কি ছিল? তিনি আকাশ থেকে জিজ্ঞাসা করতে চাইলেন, কিন্তু তিনি সঠিক সময়ের অপেক্ষা করা ভালো মনে করলেন। এমনি কিছু 8 দিন কেটে গেল। এখন দুজনের একটা গভীর বন্ধুত্ব হয়ে গেছে। একটা দিন ইটের কারখানায় ছুটি ছিল, দুজন বাড়িতেই ছিল। পরিবেশ ভালো ছিল এবং রোজিনাকে লাগলো যে আজ আকাশ থেকে কথা বলার সঠিক সুযোগ। তাকে এখন আকাশের ওপর পুরো বিশ্বাস হয়ে গেল যে সে কোনো ভুল মানুষ নয়। রোজিনা সাহস করে জিজ্ঞাসা করলেন, আকাশ, তুমি কে? এই বাড়ি কার? এবং তুমি ভিক্ষা কেন চাও? এই প্রশ্ন শুনে আকাশের চোখে অশ্রু এলো। তার মুখ এক মুহূর্তে মলিন হয়ে গেল। সে একটা গভীর শ্বাস নিল এবং বলল, কাল আমি তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দেব। এ তো বলে সে রোজিনাকে ঘুমানোর জন্য বলল এবং নিজে তার বইগুলো নিয়ে পড়তে বসল। পরের সকাল যখন রোজিনার চোখ খুলল, তাহলে তিনি দেখলেন যে আকাশ তার ঘরে নেই। তিনি আওয়াজ দিলেন, আকাশ, আকাশ, কিন্তু কোনো উত্তর এলো না। রোজিনা তাকে পুরো বাড়িতে খুঁজলেন, কিন্তু আকাশ কোথাও নেই। তার হৃদয়ে কোনো দুর্ঘটনার আশঙ্কায় কেঁপে উঠল। তিনি ভাবলেন হয়তো সে তাড়াতাড়ি ইটের কারখানায় চলে গেল। রোজিনা দ্রুত পায়ে কারখানায় পৌঁছলেন এবং সেখানে শ্রমিকদের থেকে জিজ্ঞাসা করলেন, তোমরা আকাশকে দেখেছ কি? সবাই অস্বীকার করল। তিনি মালিক থেকে জিজ্ঞাসা করলেন, সে অস্বীকার করল। এখন রোজিনার চিন্তা আরও বেড়ে গেল। তিনি বাড়িতে ফিরে এলেন। তার হৃদয়ে মনে হাজারো খারাপ চিন্তা আসতে লাগল। আসলে কে এই যুবক? তার উদ্দেশ্য কি? সে হঠাৎ কোথায় চলে গেল? তিনি এই চিন্তায় হারিয়ে গিয়েছিলেন। তিনি নিজেকে সান্ত্বনা দিলেন, সন্ধ্যা পর্যন্ত এসে যাবে। তিনি খাবার বানালেন এবং আকাশের অপেক্ষা করতে করতে সোফায় বসে গেলেন। এই মধ্যে তার চোখ লেগে গেল। সন্ধ্যা ঢলে গিয়েছিল যখন দরজা খোলার শব্দ থেকে তার ঘুম ভাঙল। তিনি চোখ খুললেন এবং সামনের দৃশ্য দেখে তার চিৎকার বের হয়ে গেল। সামনে আকাশ দাঁড়িয়েছিল, কিন্তু তার অবস্থা খুব খারাপ ছিল। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল যা থেকে রক্ত ছিল। তার কাপড় ছেঁড়া ছিল এবং মুখে গভীর আঘাতের চিহ্ন ছিল। রোজিনা দৌড়ে আকাশের কাছে পৌঁছলেন, তাকে ধরলেন এবং ঘাবড়ানো কণ্ঠে বললেন, আকাশ, এটা তোমাকে কি হয়েছে? তুমি কোথায় গিয়েছিলে? আকাশ কিছু বলল না, শুধু কাঁদতে থাকল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। এমন লাগছিল যেন সে ভিতর থেকে পুরোপুরি ভেঙে গিয়েছে, যেন তার কোনো খুব বড় মূল্যবান স্বপ্ন চুরমার হয়ে গেল। রোজিনা তাকে সাহায্য করে সোফায় নিয়ে এলেন। তিনি আর কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু তাকে জল খাওয়ালেন এবং নিজের হাতে খাবার খাইয়ে দিলেন। তিনি তার যত্ন এমন করছিলেন যেন একটা স্ত্রী তার স্বামীর করে। কিছুক্ষণ পর আকাশ ঘুমিয়ে গেল। রোজিনাও সেখানে পাশে বসে রাতভর তাকে দেখতে থাকলেন। 2-3 দিন কেটে গেল। রোজিনা আকাশের খুব সেবা করলেন। এখন আকাশ পুরোপুরি সুস্থ হয়ে গেল। জরুর কোনো খুব বড় স্বপ্ন যা দারিদ্র্য এবং অসহায়তার আড়ালে চাতা পড়েছে। দিনগুলো কেটে যেতে লাগলো, কিন্তু তার মুখে একটা অদ্ভুত উদাসীনতা এবং নীরবতা ছড়িয়ে গেল। একটা দিন রোজিনা আকাশ থেকে বললেন, তোমাকে আমার কসম আছে আকাশ, আজ তুমি আমাকে সবকিছু সত্য সত্য বলো। তুমি কে? তোমার মা বাবা কোথায়? এই বাড়ি কার? এবং সেই দিন তোমাকে কি হয়েছিল? তুমি ভিক্ষা, মজুরি এবং পড়াশোনা এই সব একসাথে কেন করছো? আসলে তুমি কি প্রমাণ করতে চাও? রোজিনার কসম শুনে আকাশ নিজেকে থামাতে পারল না। তার মুখে রাগ, দুঃখ এবং অশ্রু একসাথে উথলে উঠল। সে রোজিনার হাত ধরল এবং বলল, চলো আমার সাথে। সে তাকে বাড়ি থেকে বাইরে নিয়ে গেল, একটা এমন জায়গা যেখানে তার জীবনের সব রহস্য দাফন ছিল। আকাশ রোজিনার হাত ধরে তাকে শহরের পুরনো কবরখানার দিকে নিয়ে গেল। রোজিনা নীরবে তার সাথে চলতে থাকলেন। তার হৃদয় জোরে জোরে ধড়কছিল, কারণ তিনি জানতেন যে আজ সব পর্দা উঠবে। কবরখানার একটা কোণে পৌঁছে আকাশ থামল। সেখানে 3টে কবর ছিল, যা কিছু নতুন লাগছিল। রোজিনা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? এবং এই কবরগুলো কার? আকাশের কণ্ঠ ভারী হয়ে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, এটা আমার বাবার কবর, এটা আমার মায়ের, এবং এটা আমার ছোট বোন ফাতেমার। এটা শুনে রোজিনার পায়ের তলে মাটি সরে গেল। আকাশ হাঁটু গেড়ে সেখানে মাটিতে বসে গেল এবং ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। আমারও একটা হাসি খুশি পরিবার ছিল, রোজ, সে হেঁচকির মধ্যে বলা শুরু করল। আমরা এই বাড়িতে থাকতাম। আমার বাবা একটা সৎ সরকারি ক্লার্ক ছিল। আমরা খুব ধনী নয়, কিন্তু সুখী ছিলাম। 2 বছর আগে আমরা সব বাজারে গিয়েছিলাম। তখন সেখানে একটা বোমা বিস্ফোরণ হলো। কিছু সন্ত্রাসবাদী লোক সব কিছু ধ্বংস করে দিল।
আমার চোখের সামনে আমার বাবা, মা এবং আমার ছোট বোন সব শেষ হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ থাকল, তার অশ্রু মুছতে থাকল। রোজিনার চোখ থেকেও অশ্রু ঝরছিল। সেই দুর্ঘটনার পর আমি একা হয়ে গেলাম। আকাশ আরও বলল, আমার আত্মীয়রা কিছুদিন তো সহানুভূতি দেখালো, কিন্তু তারপর সবাই আমাকে একা ছেড়ে দিল। এই বাড়ি বাবার নামে ছিল, তাই এটা আমার কাছে থেকে গেল, কিন্তু খাওয়ার জন্য একটা দানা নেই। আমি খুব কাজ খুঁজলাম, কিন্তু কেউ আমাকে কাজ দেওয়ার জন্য প্রস্তুত নয়। আমি মজুরি তাই করি যাতে বই কিনতে পারি, এবং ভিক্ষা তাই চাই যাতে দুবেলার রুটি খেয়ে আমার পেট ভরাতে পারি। রোজিনা ধীরে বললেন, এবং এই বইগুলো আমি ইউপিএসসি প্রস্তুতি করছিলাম। আকাশ তার চোখে একটা নতুন আলোর সাথে বলল, আমার স্বপ্ন ছিল যে আমি একটা আইপিএস অফিসার হব। আমি সেই ধরনের সন্ত্রাসবাদীদের শিক্ষা দিতে চাই যারা আমার পরিবার কেড়ে নিয়েছে। আমি এই ব্যবস্থার অংশ হয়ে এটাকে পরিবর্তন করতে চাই, যাতে আমার মতো আর কোনো শিশু অনাথ না হয়। রোজিনার হৃদয়ে আকাশের কথা কোনো হাতুড়ির মতো লাগছিল। এবং সেই দিন, যেদিন তোমাকে আঘাত লেগেছে, এটা শুনে আকাশের মুখ আবার যন্ত্রণায় ভরে গেল। সেই দিন আমার ইউপিএসসির পরীক্ষা ছিল। যে চিঠি এসেছে সেটা আমার অ্যাডমিট কার্ড ছিল। আমি সকাল সকাল খুব খুশি ছিলাম। আমাকে লাগছিল যে আজ আমার স্বপ্ন পূরণ হবে। আমি পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম যে একটা দ্রুতগতির গাড়ি আমাকে ধাক্কা মারল। যখন আমার চোখ খুলল, তাহলে আমি হাসপাতালে ছিলাম, এবং আমার পরীক্ষা মিস হয়ে গেল। আমার বছরের স্বপ্ন, আমার পরিশ্রম সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেল। এখন রোজিনাকে সারা গল্প বোঝা গেল। সেই যুবকের যন্ত্রণা, তার পরিশ্রম, তার স্বপ্ন সবকিছু এখন কাঁচের মতো স্পষ্ট ছিল। সে কোনো ভিখারি বা চোর নয়, বরং একটা যোদ্ধা ছিল যা তার ভাগ্যের সাথে লড়ছে। রোজিনা আকাশকে তুললেন এবং তার কাঁধে হাত রেখে বললেন, আকাশ, সাহস হারিও না। একটা পরীক্ষা মিস হয়ে যাওয়ায় জীবন শেষ হয় না। আল্লাহ পরীক্ষা উশিকা নেন যাতে তাকে পাশ করার সাহস থাকে। তোমার স্বপ্ন খুব পবিত্র, এবং আমি তোমার সাথ দেব। সেই দিনের পর রোজিনা আকাশকে কখনো একটা ছাড়েননি। তিনি এখনও তার আসল পরিচয় তাকে বলেননি। তিনি শুধু একটা বন্ধু এবং একটা গাইড হয়ে তার সাহায্য করতে থাকলেন। তিনি তার জ্ঞান এবং যোগাযোগের ব্যবহার করে, তার পরিচয় না বলে, আকাশের জন্য সবচেয়ে ভালো কোচিং প্রতিষ্ঠান এবং বইয়ের ব্যবস্থা করলেন। তিনি আকাশকে সাহস দিলেন, তাকে পড়ালেন এবং তাকে আবার তার পায়ে দাঁড়িয়ে করলেন। আকাশও তার পুরো প্রাণ লাগিয়ে দিল। রোজিনার সাথ পেয়ে তার সাহস দ্বিগুণ হয়ে গেল। সে দিন রাত এক করে পড়াশোনা করল। পরের বছর সে আবার ইউপিএসসির পরীক্ষা দিল, এবং এবার তার পরিশ্রম ফল দিল। যখন ফলাফল এলো, তাহলে আকাশ না শুধু পরীক্ষা পাশ করল, বরং পুরো দেশে একটা ভালো র্যাঙ্কও পেল। সে একটা আইপিএস অফিসার হয়ে গেল। কিছু মাস পর শহরের প্রধান হলে নতুন কর্মকর্তাদের জন্য একটা সম্মান অনুষ্ঠান আয়োজিত হলো। মঞ্চে শহরের সব বড় কর্মকর্তা উপস্থিত ছিল। প্রধান অতিথি ছিলেন জেলার ডিএম সাহিবা রোজিনা। যখন আকাশকে মঞ্চে ডাকা হলো, তাহলে সে তার সাফল্যের কৃতিত্ব তার একটা বন্ধু রোজকে দিল, যা তাকে সেই সময় সাহায্য করেছিল যখন সে পুরোপুরি ভেঙে গেছিল। তখনই ডিএম রোজিনা তার চেয়ার থেকে উঠলেন, মাইকে এলেন এবং বললেন, আইপিএস অফিসার আকাশ যে রোজের কথা বলছে, সে কোনো অন্য নয়, বরং আমি। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। আকাশের চোট ফেটে থেকে গেল। তাকে বিশ্বাস হচ্ছে না যে নারীকে সে একটা অসহায় ভিখারির মনে করছিল, সে উসি জেলার ডিএম সাহিবা। রোজিনা আকাশের পুরো গল্প, তার সংগ্রাম, তার পরিশ্রম এবং তার পবিত্র স্বপ্নের গল্প পুরো সমাজের সামনে বললেন। পুরো হল করতালির গর্জনে গুঞ্জরিত হয়ে উঠল। সেই দিনের পর সবকিছু বদলে গেল। কিছু সময় পর রোজিনা এবং আকাশ বিয়ে করল। এখন তারা শুধু স্বামী স্ত্রী নয়, বরং একটা দল যার উদ্দেশ্য একই, সাধারণ মানুষের কল্যাণ করা এবং সমাজ থেকে অপরাধ মুছে দেওয়া। একটা আইপিএস অফিসার এবং একটা জেলার ডিএম সাহিবা দুজন মিলে সেই শহরের জন্য একটা নতুন ভোর নিয়ে এলো, যেখানে ন্যায় এবং মানবতা সবচেয়ে উপরে ছিল। আকাশ তার প্রতিজ্ঞা পূরণ করল, এবং রোজিনা একটা সত্যিকারের সঙ্গী হিসেবে তার হাত ধরে তাকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল।